এ সেই তখনকার কথা, যখন চন্দননগর ফরাসডাঙ্গা ছিল। একদিন ১৬৮৮ সালে ফরাসিরা জাহাজে করে এসেছিল ওই ফরাসডাঙ্গায়। প্রথমে জলা জমি ছিল, তারপর বসতি হলো, পাকা বসত বাড়ি হলো, কেল্লা উঠল। ডুপ্লের আমলে সেই চন্দননগরের বাড়বাড়ন্ত আর দেখে কে তখন? কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে চন্দননগর। দেখে ইংরেজরা কপালে চোখ তুলেছে। হিন্দুস্তানি অমন ভালো ভালো বাড়ি কোথাও আছে নাকি? ফরাসিদের জাহাজ নানা দেশ থেকে মাল কিনে নিয়ে আসে। জেদ্দা, মক্কা, বসরা, চায়না, পেগু সব জায়গায় ঘুরে ঘুরে হুগলি নদীতে এসে থামে জাহাজগুলো। তা গোলা বারুদ, কামান সব কিছুই গিয়েছিল জাহাজে, আর হাজার হাজার সেপাই গিয়েছিল হাঁটা পথে। ফোর্ট ডি অর্লিন শুধু কেল্লা নয়, ফরাসি ক্ষমতার প্রতীক ফোর্ট ডি অর্লিন খোজা ওয়াজিদ ফরাসিদের সঙ্গে কারবার করে মোটা মোটা টাকা উপায় করছে তখন। জগৎ শেঠজি ফরাসিদের ৭.৫ লাখ টাকা ধার দিয়ে মোটা সুদ আদায় করেছেন। ফরাসিদের সঙ্গে ইংরেজদের লড়াই হলে তাদেরও তো মোটা লোকসান। কিন্তু যুদ্ধ যখন বেঁধেই গেল, তখন তো আর তা হজম করা ছাড়া উপায় নেই। আর যতই দিন যেতে লাগলো, ততই বড় খারাপ খবর কানে আসতে লাগলো। কেউ বলে ইংরেজদের বোমা লেগে ফরাসিদের কেল্লা একেবারে গঙ্গার ধসে পড়েছে। আবার কেউ বলে ইংরেজদের গুলিতে ফরাসিরা মরে গঙ্গায় ভাসছে। আর যারা ওইদিকে নৌকো নিয়ে মাল বেচা কেনা করতে যায়, তারা যেসব খবর আনে তা শুনে লোকে চমকে ওঠে। তবে কি ইংরেজ আর ফরাসিদের লড়াই মারামারি করে বেটারা কুপোকাত হবে নাকি? লোকে ঘাটে গিয়ে মাঝি মোল্লা দেখলে জিজ্ঞেস করে, ফরাসডাঙ্গার খবর কিছু জানো গো নাকি তোমরা? আসলে কে কার খবর রাখে? আর খবর রেখেই বা লাভ কি? ততক্ষণ গায়ের হরিসভায় গিয়ে হরিনাম শুনলেই পরকালের কাজ হয়। তুমি আমি খবর রেখে তো আর কিছু উপকার করতে পারবো না হে কারোর। নিজেরও উপকার করতে পারবো না, আর পরেরও নয়। তার চেয়ে এই ভালো, এই চাষবাস করে গান গেয়ে আর কাঁসি বাজিয়ে। কাশিমাজারে ফরাসডাঙ্গা থেকে দলে দলে সব ফরাসিরা এসে উঠেছে কুঠিতে। শোষিয়ে ল, তাদের কাছে সব গল্প শোনে। পুরো ফরাসডাঙ্গাটাই নাকি একেবারে গুড়িয়ে ধুলো হয়ে গেছে। অত বড় কেল্লা ফোর্ট ডি অর্লেন্স, তার একখানা ইঁটো নাকি আর আসত নাই। ওয়ার্ডস এসে উঠেছে নিজেদের কুঠিতে। ইংরেজদের কুঠি থেকে খুব বেশি দূরে নয় ফরাসিদের কুঠি। ওয়ার্ডস চুরুট খায় নিজের কুঠিতে বসে আর খবরগুলো শোনে। কিন্তু পাহারা দেবার ব্যবস্থা রাখে দিনরাত। ফিরিঙ্গি সেপাইরা দিন রাত বন্দুক নিয়ে পাহারা দেয় কুঠির সামনে। মশিয়ের লকে বিশ্বাস নেই, কবে কি মতিগতি হয় কে জানে। রাত্রেবেলা সব চুপচাপ থাকে। গঙ্গায় এদিক ওদিক থেকে নৌকো, বজরা, বোট যাতায়াত করে। সেদিকে ওয়ার্ড সাহেবের পাহারাদারদের কড়া নজর থাকে। কোন দিক থেকে কখন কে এসে অ্যাটেক করবে তার ঠিক নেই। চন্দননগর থেকে পালিয়ে আসা ফরাসিদের নবাব শেল্টার দিয়েছে। এটা ভালো কাজ হয়নি। সেদিন অনেক রাত্রে কুঠিতে এসে হাজির হলো ফ্লেচার। ফ্লেচার কর্নেলের লোক, এখানে ওখানে খবর নিয়ে আসা যাওয়া করে। অনেক দূর থেকে ঘোড়া ছুটিয়ে এনেছে। কুঠিতে ঢুকেই হাঁপাতে লাগলো, কিন্তু ওয়ার্ড সাহেবের সামনে এসে বেশ খুশি হয়েই কথা বলতে লাগলো। কি খবর ফ্লেচার? কর্নেলের খবর কি? সব ভালো খবর স্যার, চন্দননগর কার করে ফেলেছি আমরা। কর্নেল ক্লাইভের ম্যাড্রাস ফিরে যাবার কথা ছিল। ওয়াট সে কথা জানত। বেচারি রাইটার হয়ে এসেছিল ইন্ডিয়ায়, অনেক দিন আছে। গড়গড় করে বাংলা বলে, ফার্সি বলে, আবার হিন্দুস্তানিও বলে। গোড়া থেকেই ইন্ডিয়ায় থেকে থেকে অনেক কিছু শিখেছে। তাই ওয়াটসের ওপর লন্ডনের অনেক আস্থা। বাংলার নবাবের নারী নক্ষত্র জেনে ওয়াট এইটুকু বুঝেছে যে নবাবে যারা আমির ওমরাহ, যারা নবাবের মিনিস্টার, তারা কেউই নবাবের ফেভারে নয়। ওই ২৫০০ই মনসবদার ইয়ার লুথুফ খা কিংবা মির্জাফর আলী খা কিংবা জগৎ শেঠ, উমিচাঁদ সবাই নবাবকে হটিয়ে নবাব হতে চায়। আসল কাজ যখন হয়ে গেছে, যখন চন্দননগরের ফোর্ট অকুপাই করা হয়ে গেছে, তখন কর্নেলের আর বেঙ্গলে না থাকলেও ক্ষতি নেই। এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেফ।
এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে নবাবকে হাতের মুঠোর মধ্যে পুরে ফেলতে পারবে। ফ্রেঞ্চ নেই, ডেনরা নেই, ডাচরা নেই, পর্তুগিজরাও নেই। থাকলেও তাদের কোনো পাওয়ার নেই। কিন্তু ফ্লেচার যা বললে তা উল্টো কথা। কর্নেল ক্লাইভ আর্মি নিয়ে মুর্শিদাবাদের দিকে এগিয়ে হুগলি মাঠে ক্যাম্প করে রয়েছে। কেন? ফ্লেচার বললে, সে কথাই বলতে আমি এসেছি স্যার। যদি নবাব ইংরেজদের অ্যাটাক করে তার জন্য রেডি থাকতে হবে। হিয়ার ইজ দ্য লেটার ফ্রম কর্নেল। ওয়ার চিঠিটা নিয়ে পড়লে, পড়ে খানিকটা হাসলেন মনে মনে। তারপর বললেন, কিন্তু নবাবকে ভয় পাবার এত কি দরকার? কর্নেল কি জানে না যে নবাবের ওয়ার করবার ইচ্ছেই নেই? তাহলে স্যার রাজা দুর্লভরাব কেন আর্মি নিয়ে পলাশিতে ওয়েট করছে? সে তো নবাবের বেগমের পরামর্শে। নবাবের বেগম? ওয়াটস বললে, হ্যাঁ, সে আমি খবর পেয়েছি। নবাব যেদিন চন্দননগর অ্যাটাক করার খবর পেলে সেই দিনই মরিয়ম বেগম মতিঝিলে গিয়েছিল। আমি সব খবরই পেয়েছি। নইলে নবাব তো আমাদের টার্মস অনুযায়ী ক্ষতিপূরণের কিছু টাকাও পাঠিয়ে দিয়েছে। তাহলে আপনি ওই কথাটা লিখে দিন স্যার কর্নেলকে। কর্নেল শুনে খুশি হবে। ওয়াটস বললে, সে আমি লিখে দিচ্ছি, কিন্তু তুমি মুখেও তাকে বললো এসব কথা। বলো যে নবাবকে আর আমাদের ভয় করবার দরকার নেই। শুধু মরিয়ম বেগম নবাবকে তাতাচ্ছে। ওই মরিয়ম বেগমকে শায়েস্তা করলেই কাজ হাসিল হয়ে যাবে। এই দেখো না, নবাবের চিঠির কপি তো আমার কাছেও রয়েছে। এই বলে নবাবের চিঠির কপিটাও দেখালে। কপিতে লেখা আছে, আমি অঙ্গীকৃত টাকা প্রায় শোধ দিয়াছি। সত্তরই অবশিষ্ট প্রদত্ত হইবে। আমি সন্ধির নিয়ম অক্ষরে অক্ষরে পালন করিতেছি, কিন্তু আপনাদের পক্ষে সেইরূপ দেখি না। ইংরেজ সৈন্যের উৎপাতে হুগলি, হিজলি, বর্ধমান ও নদিয়া ত্রস্ত হইয়াছে। কালীঘাট কলিকাতার জমিদারি বলিয়া দাবি করা হইয়াছে। এই সমস্ত যে আপনার জ্ঞাতসারে হইয়াছে তাহা আমার বিশ্বাস হয় না। যাহা হোক, পরস্পরের মধ্যে যে বন্ধুভাবের অঙ্কুর হইয়াছে তাহার পোষণ করাই কর্তব্য। শুনিলাম ফরাসিরা আপনাদের সহিত যুদ্ধ করিবার জন্য দক্ষিণাপদ হইতে ফৌজ পাঠাইয়াছে। কিন্তু তারা আমার রাজ্যে বিবাদ উপস্থিত করিবার ইচ্ছা করিলে আমাকে লিখিবা মাত্র সিপাহী সৈন্য পাঠাইয়া তাহাদিগকে নিরস্ত করিব। ফ্লেজার বললে, কিন্তু এই লেটার লেখার পরেও কেন নবাব আর্মি পাঠালে রাজা দুর্লভরামের সঙ্গে? ওই তো বললুম, মরিয়ম বেগমের পরামর্শে। তা মরিয়ম বেগম কি লড়াই চায় কোম্পানির সঙ্গে? চাই বলেই তো মনে হচ্ছে। তাহলে তো কর্নেল ঠিকই করেছেন। এখন তো কর্নেলের ম্যাড্রাস যাওয়া চলে না। ওয়াটস চুরুটের ধোঁয়া ছেড়ে বললে, না, সে ভয় নেই। কেন? কর্নেল বোধহয় জানে না মরিয়ম বেগম আর বেশি দিন নেই। তার মানে? ওয়াটস বললে, আমি সেজন্যই আজ সব বন্দোবস্ত করতে যাচ্ছি। আজ মিডনাইটে আমি ২৫০০ মনসবদার ইয়ার লুতুফ খাঁর বাড়িতে যাচ্ছি। ইয়ার লুতুফ খাঁ সাহেব কি আমাদের ফেভারে? ওয়াটস সাহেব বললে, টাকা দিলে সব ইন্ডিয়ানই আমাদের ফেভারে। সবাই টাকা চায়। টাকা দিলে সবাই আমাদের জন্য সব কিছু করতে পারে। নন্দকুমার যেমন আমাদের চন্দননগরের ব্যাপারে নিউট্রাল থেকেছে, তেমনি আরও বেশি টাকা দিলে যে কেউ মরিয়ম বেগমকে মার্ডার পর্যন্ত করতে পারে। ফ্লেচার চমকে উঠল। ইয়ার লুতুফ খাঁ কি নিজেই মার্ডার করবে বেগম সাহেবাকে? সেসব কথা এখন বলবো না ফ্লেচার। আজ নাইটটা তুমি কুঠিতে থাকো। কাল আর্লি মর্নিংয়ে তোমায় বলবো। কর্নেলের চিঠিও তোমার হাতে দিয়ে দেবো সেই সঙ্গে। আর ওদিকে তখন মতিঝিলের ভেতর গোলাপি আতরের গন্ধে নবাবের মেজাজ অনেক দিন পর খুশ হয়েছে। মরিয়ম বেগম সাহেবা নিজের হাতে ধূপ জ্বেলে দিয়েছে দরবারের ঘরে। বড় ভালো লাগছে গন্ধটা। নবাব বললে, ভালো করেছ বেগম সাহেবা, ধূপের গন্ধটা আমার খুব ভালো লাগে। তা জানি আলীজাহাঁ, দেখবেন আজকেও আপনার ঘুম আসবে। নবাব বললে, আজ কদিন ধরেই তো খুব ঘুমোচ্ছি বেগম সাহেবা। অনেক দিন পর এমন করে রাত্রে ঘুমোতে পারছি। তুমি আমার কাছে থাকলেই আমার ঘুম আসে। আমি রোজ ধূপ জ্বেলে দিতে বলবো খিদমতগারকে। নবাব বললে,
সে ধূপ জ্বেলে দিক, কিন্তু তোমাকে আমার সঙ্গে এখানে থাকতে হবে বেগম সাহেবা। মরালি এক পা পিছিয়ে এলো, বলে, ছি ছি আলীজাহা, আলীজাহা কি অত ছোট? কেন বেগম সাহেবা? আমি ছোট নই এ কথা তোমাকে কি বললে? আমি তো লম্পট। লম্পট আর যেই বলে থাকুক, আমার কাছে আপনি অনেক বড় আলীজাহা। নবাব চোখ দুটো বড় করে বললে, বেগম সাহেবা, তুমি দেখছি আমাকে ভালোবাসছ। তুমি যে আমাকে অবাক করে দিলে গো। কেন, আপনি কি কারোর ভালোবাসা পাননি আলীজাহা? নবাব বললে, ভালোবাসা হয়তো পেয়েছি, হয়তো বা পাইনি, কিংবা হয়তো পেলেও তা জানতে পারিনি। ভেবেছি আমার টাকার জন্যই হয়তো সবাই আমাকে ভালোবাসে। মরালি বললে, আর আমি আমি বুঝি আপনার টাকা চাই না? তুমি? নবাব কি যেন ভাবলে, তারপর বললে, তাও তো বটে। সবাই যখন আমাকে আমার টাকার জন্য ভালোবাসে, তখন তুমি বা অন্যরকম হতে যাবে কেন? তুমি বা আমায় কি দেখে ভালোবাসবে? আমার তো কোনো গুণ নেই। আমি লম্পট, আমি নীচ, আমি গুঁয়ার গোবিন্দ। একমাত্র টাকা ছাড়া আমার দেবার মতো আর কী বা আছে বলো? মরালি এবার আরও ঘনিষ্ঠ হয়ে বসল। নবাবের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললে, আলীজাহান যদি সত্যিই ভালোবাসার এত কাঙাল, তো এটা কি জানেন না যে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতেও হয়? নবাব বললে, তাহলে তোমাকে সত্যি কথাই বলি বেগম সাহেবা, ভালোবাসা যে কী জিনিস তা আমি জানি না। ছোটবেলা থেকে ভালোবাসা কেউ আমাকে শেখায়নি। তুমি বিয়ে করেছ, তুমি তোমার স্বামীকে ভালোবেসেছ, তোমার স্বামীও তোমাকে নিশ্চয়ই ভালোবেসেছে। ভালোবাসার ব্যাপারটা তুমি আমার চেয়ে হয়তো বেশি জানো। বলো তো, ভালোবাসা কাকে বলে? মরালি বললে, একটা কথা বলুন তো আলীজাহা, আপনি আপনার মসনদকে ভালোবাসেন তো? তা বাসি, কিন্তু সে তো অন্য রকম। যেরকম ভালোবাসাই হোক, মসনদ ছাড়তে তো আপনার কষ্ট হয়। কেউ যদি আপনার মসনদ কেড়ে নেয়, আপনার মনে তো দুঃখ হয়, হয় না? নবাব বললে, তা হয়। তাহলে আপনি যত মেয়েকে কেড়ে নিয়ে এসে চেহেল সুতনে পুড়েছেন, সেই মেয়েদেরও যে স্বামীকে ছেড়ে আসতে কষ্ট হয় তা তো বোঝেন। নবাব মরালির দিকে চাইলে, বললে, তাহলে তোমাকেও কি খুব কষ্ট দিয়েছি বেগম সাহেবা? তুমি কি এখনও তোমার খসমকে ভুলতে পারোনি তাহলে? মরালি বললে, আপনি সে বুঝবেন না আলীজাহা। কেন বুঝবো না বেগম সাহেবা? তুমি বলো না, তুমি বুঝিয়ে দিলেই আমি বুঝব। মরালি বললে, সেসব শুনলে আজ রাত্রিরে তাহলে আর আপনার ঘুম আসবে না। না না, তুমি বলো বেগম সাহেবা, তুমি বলো, আমি শুনব। মরালি বললে, আমরা মেয়ে মানুষ, আমরা দুবার ভালোবাসতে পারি না। নবাব খানিক্ষণ চুপ করে রইল, তারপর বললে, আমায় ক্ষমা করো বেগম সাহেবা, আমি তোমার ওপর খুব জুলুম করেছি, আমাকে তুমি মাফ করো। মরালি বললে, ছি আলীজাহা, আপনি না বাংলার নবাব? তোমার কাছে আমি নবাব নই বেগম সাহেবা, এই এখন আমি আর নবাব নই। তা হোক, আপনার মসনদ সকলের আগে, তারপর আমি। না না বেগম সাহেবা, মসনদ টসনদের কথা এখন আর আমাকে মনে করিয়ে দিও না। এখন আর ওসব কথা শুনতে ভালো লাগছে না। এখন শুধু তুমি তোমার কথা বলো, আমি আর কোনো কথা শুনব না। বলো, আমি তোমার জন্য কি করব? কি করলে তুমি আবার খুশি হবে? মরালি বললে, কেন আলীজাহা ওইসব কথা তুলছেন? কেন তুলব না বেগম সাহেবা? আমি যদি অন্যায় করে থাকি তো সে কথা তুলতে দোষটা কোথায়? আমি যদি পাপ করে থাকি তো সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আপত্তি কী? মরালি বললে, কেউ যদি আপনার কথা এখন এই সময় শুনতে পায় আলীজাহা, শুনলে ভাববে নবাব সিরাজউদ্দৌলা শুধু নবাবই নয়,
নবাব মানুষও বটে। তা শুনলে আপনার লোকসান হবে আলী জাহাঁ, লোকে আপনাকে আর ভয় করবে না। নবাব বললে, ভয় না করুক, ভালো তো বাসবে। আমি তো এখন থেকে ভালোবাসা চাই বেগম সাহেবা। তারপর একটু থেমে বললে, কিন্তু তুমি আমার কথাটা এড়িয়ে যাচ্ছ বেগম সাহেবা। বলো, কি করলে তুমি খুশি হবে বেগম সাহেবা? মারালি বললে, আমাকে খুশি করা আলী জাহাঁ সাধ্য নয়। কি বলছো তুমি বেগম সাহেবা? জানো আমি বাংলার নবাব। আমি হুকুম করলে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এক্ষুনি কেঁপে উঠবে। তা হোক, আমি তাতে খুশি হব না আলী জাহাঁ। খোদা তালারও সাধ্য নেই আমাকে খুশি করে। কি বলছো তুমি বেগম সাহেবা? তোমার এত কষ্ট? মরালি বললে, হ্যাঁ আলী জাহাঁ। নবাব কিছুক্ষণ চেয়ে রইল মরালির দিকে, তারপর বললে, তাহলে আমি তোমার এত বড় ক্ষতি করেছি বেগম সাহেবা? আমি তোমাকে এত কষ্ট দিয়েছি? মরালির চোখ দিয়ে তখন ঝরঝর করে জল পড়ছে। নবাব তাড়াতাড়ি মরালির ওড়নি দিয়ে তার চোখ দুটো মুছিয়ে দিতে যেতেই মরালি মুখটা ঘুরিয়ে নিজেই নিজের চোখ দুটো মুছতে লাগল। নবাব উঠে বসে মরালির সামনে ঝুঁকে পড়ল, বললে, জানো বেগম সাহেবা, তুমি আমার সামনে প্রথম কাঁদতে পেলে। এই প্রথম কেবল তোমাকেই আমার সামনে কাঁদতে দিলুম। আমার কসুর মাপ করুন আলী জাহাঁ। আমি আর কখনো কাঁদব না। এই আমি হাসছি, এই হাসছি। নবাব বলতে লাগল, এতদিন তোমার সব কথা শুনে এসেছি বেগম সাহেবা। তুমি যা বলেছ আমি তাই করেছি। তোমার কথাতে আমি রাজা দুর্লভরামকে দিয়ে ফৌজি পাঠিয়েছি পলাশিতে। তোমার কথাতেই আমি কাশিম বাজারের ফরাসি কুঠি রাখতে দিয়েছি, কারণ তুমি প্রথম আমাকে ঘুম পাড়িয়েছ। কিন্তু কেন আবার আমার মন খারাপ করে দিলে? কেন আমার সামনে তুমি কাঁদলে? আজ কি আর আমার ঘুম আসবে? মরালি বললে, আপনি নিজের ঘুমের কথাই ভাবছেন, কিন্তু আর কেউ কখনো ঘুমোয় কি না তা কখনো ভেবেছেন? কখনো কি জানতে চেষ্টা করেছেন আপনার চেয়েও আরও বড় দুঃখ কারোর আছে কি না? নবাব বললে, আমি তো তাই বলছি, আমি প্রায়শ্চিত্ত করব। তোমার উপর যত অত্যাচার হয়েছে আমি তা দূর করব। বলো, আমি কি করলে তুমি খুশি হবে? মরালি বললে, আমি তো বলছি আলী জাহাঁ, আমাকে খুশি করা আপনার সাধ্য নয়। কিন্তু আমি তো তোমাকে তোমার স্বামীর কাছ থেকে চুরি করে এনে চেহেল সুতুনে পুড়েছি। চেহেল সুতুনে এনে আপনি আমাকে বাঁচিয়েছেন আলী জাহাঁ। নবাব অবাক হয়ে গেল। সে কি? হ্যাঁ আলী জাহাঁ, আপনি না নিয়ে এলে আমার আরও কষ্ট হতো। এখানে এনে আপনি আমাকে বাঁচিয়েছেন। কিন্তু এই কথা তো এতদিন আমাকে বলনি। আমি তাহলে তোমার কোনো ক্ষতি করিনি? মরালি বললে, না। তাহলে কি তোমার উপকার করেছি? হ্যাঁ। নবাব আরও অবাক হয়ে গেল। মরালি বললে, আপনি আমাকে এখানে না নিয়ে এলে আমার সর্বনাশ হয়ে যেত আলী জাহাঁ। আপনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন বলেই আমি বেঁচে গিয়েছি। নইলে হয়তো এতদিনে আমার গলায় দড়ি দিতে হতো। আমাকে কেউই আর দেখতে পেত না। আমি তো ভেবেই ছিলুম গলায় পাথর বেঁধে নদীতে ঝাঁপ দেব, নয়তো বা আগুনে পুড়ে মরব। সে কি? তাহলে তুমি কি তোমার স্বামীকে ভালোবাসতে না? মরালি বললে, আমার পোড়া কপালে আরও অনেক দুঃখ আছে আলী জাহাঁ। সত্যিই তুমি ভালোবাসতে না তোমার স্বামীকে? মরালি বললে, ভালোবাসতে পারলে তো বেঁচে যেতুম আলী জাহাঁ। কিন্তু আমার যে পোড়া কপাল, আমার কপালে যে ছাই লেখা আছে। কি বলছো তুমি বেগম সাহেবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মরালি বললে, আমার কথা কেউই বুঝবে না আলী জাহাঁ। বিয়ে হয়েও আমি স্বামী পেলুম না, স্বামী পেয়েও আমি তার বউ হতে পারলুম না। নবাব বললে, তুমি আমাকে অবাক করলে বেগম সাহেবা। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না।
শুধু আপনি কেন আলী জাহাঁ, কেউই আমার কথা বুঝতে পারবে না। আমার বিয়ে হয়ে গেছে, তবুও আমি কারো স্ত্রী হতে পারিনি। আমি স্ত্রী হয়েছি, তবুও কেউ আমার স্বামী হতে পারেনি। নবাব অনেকক্ষণ পরে বললে, তুমি কি জাদু জানো বেগম সাহেবা? কেন অমন করে বলছেন আলী জাহাঁ? নইলে কেন এমন করে আমাকে ভুলিয়ে দাও? কেন এমন করে লোভ দেখাও? আমি তো সকলের সব কথাতেই রাজি হচ্ছি। আমি তো সকলের সব অপরাধী ক্ষমা করে দিচ্ছি। অমিচাঁদকেও ক্ষমা করেছি, নন্দকুমারকেও ক্ষমা করেছি। তাদের সব অপরাধ ভুলে গিয়ে আমি তাদের ছেড়ে দিয়েছি। ভেবেছিলাম এবার থেকে ভালোবেসে দেখব কেউ আমাকে ভালোবাসে কিনা। কিন্তু তুমি তো আমার সব গোলমাল করে দিলে বেগম সাহেবা। মরালি বললে, কেন আলী জাহাঁ, আমি আপনার কি করলাম? তুমি তুমি তো আমাকে রামপ্রসাদ সেনের গান শোনালে, তুমি তো আমাকে কোরআন পড়ালে। আমি যে তোমাকে ভালোবাসতে আরম্ভ করলাম। মরালি বললে, আমার ভয় হচ্ছে আলী জাহাঁ, আজকে বোধহয় আপনার আর ঘুম আসবে না। না আসুক, ঘুম না আসা আমার নতুন নয়। মরালি বললে, আলী জাহাঁ, আপনার ঘুম না এলে যে আমার ঘুমও আসবে না। তুমি যাও বেগম সাহেবা, চেহেল সুতুনে চলে যাও, সারাফত আলীর আরক্ষে ঘুমোগে যাও। আর তাছাড়া তোমার ঘুম না এলে আমার কি? তুমি তো আমাকে ভালোবাসো না। মরালি বললে, মেয়ে মানুষ কি দুইবার ভালোবাসে আলী জাহাঁ? দুইবার ভালোবাসতে পারে? নবাব সিরাজউদ্দৌলার চোখ দুটো যেন সেই কথা শুনে একটু ছলছল করে উঠেছিল। অনেকক্ষণ কিছু কথা বলেনি। মরালি বলেছিল, আপনি শুয়ে পড়ুন আলী জাহাঁ। নবাব বলেছিল, না, আমি ঘুমোবো না। তুমি যাও, চলে যাও এখান থেকে। মরালি তবু বলেছিল, অমন করে রাগ করতে নেই আলী জাহাঁ। বাংলার নবাবের রাগ করলে চলে না। সামান্য একটা মেয়ে মানুষের ওপর রাগ করা তার মানায় না। তবুও নবাব শুতে চায়নি, বলেছিল, তুমি যাও, আমার যা খুশি আমি তাই করব। আমি কালই মশিয়ে লকে ডেকে কাশিম বাজার থেকে তাড়িয়ে দেব। আমি বলবো ফরাসিরা আমার কেউ নয়, ইংরেজরাই আমার বন্ধু, ইংরেজরাই আমার সব। আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি যাও। হায় রে, সব পুরুষ মানুষকেই কি একরকমের হতে হয়? ওই নবাব সিরাজউদ্দৌলাও যা, ওই কান্তও তাই, ওই উদ্ধব দাসও তাই, ওই কর্নেল ক্লাইভও তাই। একবার তুমি মুসলমান করে নেবে, আর একবার তুমি খ্রিস্টান করে নেবে, আবার একবার হিন্দুর মেয়ের মতো পতিভক্তি চাইবে। তা কি করে হয়? তোমরা তোমাদের নিজেদের দিকটাই দেখলে শুধু, আমার কথা তো তোমরা কেউই ভাবলে না। আমার যেন মনির বালায় থাকতে নেই, আমার যেন নিজের বাজ বিচার বলে কিছু থাকা অপরাধ। আমি যেন পাথর, আমি যেন পাহাড়, আমি যেন মেয়ে মানুষই নই। আর ওদিকে তখন মতিঝিল অন্ধকারে নিঝুম। মরালি রোজকার মতো নবাবকে ঘুম পাড়িয়ে মতিঝিল থেকে চেহেল সুতুনের দিকে যাচ্ছিল। বাদিটা আগে আগেই যাচ্ছিল, পেছনে মরালি। নিচের চবুতরে তানজাম তৈরি। হঠাৎ গলার আওয়াজে একেবারে চমকে উঠেছে মরালি। কে? কন হ্যাঁ? বাদিটা পেছন ফিরতেই দেখলে মরিয়ম বিবি থমকে দাঁড়িয়েছে। কান্ত এতক্ষণ এই সুযোগটুকুর জন্য বাইরে অপেক্ষা করছিল। সামনে এসে বললে, তোমার বাঁদিটাকে একটু সরে যেতে বলো, একটা কথা আছে। বাঁদিটা আড়ালে সরে গেল। মরালি বললে, এবার বলো, কি কথা? তাকে পেলে? কাকে? কাকে মনে নেই? তোমাকে অত করে বলে দিলুম নবাব তার গান শুনতে চেয়েছেন, তবু তোমার মনে থাকে না? কান্ত বললে, তাকে খুঁজতেই তো গিয়েছিলুম মরালি, কিন্তু পাওয়া কি অত সোজা? এই তো এখন অনেক খুঁজে ফিরছি। তাহলে পাওয়া যাবে না? আবার যাব, কিন্তু একটা খবর শুনে তোমাকে বলতে এলুম।
এই একটু আগে কাশিম বাজারের ওয়ার্ড সাহেব আমাদের মনসবদা রিয়া লুতুফ খাঁর বাড়িতে গিয়ে ঢুকলো তাতে কি? না, এত রাত্রিরে পালকি চড়ে একজন বোরখা পরে ঢুকলো দেখে খুব সন্দেহ হলো। ভাবলাম মনসবদার সাহেবের বাড়িতে এই অসময়ে কে ঢোকে। আমিও সেপাইটার সঙ্গে ভাব করলাম। সেপাইটা বশির মিয়ার খুব বন্ধু। শুনে বড় ভয় হলো মরালি। শুনলাম তোমাকে নাকি খুন করবার জন্য ওরা ষড়যন্ত্র করছে। কি হবে? মরালি বললে, আমাকে খুন করবে? হ্যাঁ মরালি, সেপাইটা ভেতরে গিয়ে চুপি চুপি শুনে এসে তাই বললে। কিন্তু আমি কি করেছি যে ওরা আমাকে খুন করবে? কান্ত বললে, তুমি যে সেই দিন ক্লাইভ সাহেবের বাড়ি থেকে চিঠিটা চুরি করেছিলে, তোমার ওপর যে তাই ওদের অনেক রাগ। তোমার কথাতেই তো নবাব পলাশীতে রাজা দুর্লভ রামকে দিয়ে ফৌজ পাঠিয়েছে। তোমার কথাতেই তো কাশিম বাজারের ফরাসিদের কুঠিতে নবাব সব ফরাসি উদ্বাস্তুদের থাকতে দিয়েছে। তোমার জন্যই তো সকলের এত হেনস্থা। সবাই সব জানে যে। মরালি আবার জিজ্ঞেস করলে, কি করে খুন করবে আমাকে? বিষ খাইয়ে? কান্ত বললে, তা তো জানি না। মনসবদার সাহেব টাকা পেলে সব করতে পারে মরালি, ও সব করতে পারে। তুমি রোজ যে মতিঝিল থেকে রাত্রিবেলা চেহেল সুতনে যাও তা তো সবাই জানে। রাস্তায় যদি কোনো দিন কেউ কিছু করে ফেলে, আমার বড় ভয় করছে মরালি, তাই তোমাকে বলতে এলুম। ওয়াট সাহেব কি এখনও মনসবদার সাহেবের বাড়িতে আছে? কান্ত বললে, হ্যাঁ বোধহয় আছে, আমি তো এই সেখান থেকেই আসছি। মরালি বললে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এই বলে মরালি এগিয়ে গেল। কান্ত বললে, কোথায় যাচ্ছ? মরালি বললে, মনসবদার সাহেবের বাড়িতে। এই বলে বাদির সঙ্গে মরালি তানজামে গিয়ে উঠল। কান্ত সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইল। চেয়ে দেখলে তানজামটা ফটক দিয়ে বেরিয়ে ডান দিকে না গিয়ে বাঁ দিক বরাবর চলতে লাগল। তা মহারাজ কৃষ্ণচন্দ্রের এই প্রথম কালীঘাটে আসা নয়। তিনি কালীক্ষেত্রে এলে হালদার বংশে হুড়োহুড়ি পড়ে যায়। এইবার রামপ্রসাদ সেন সঙ্গে এসেছেন। নাট মন্দিরে একেবারে গানের বন্যা বয়ে গেছে। লোকে গান শুনে কেঁদে আর কুল পায়নি। বলছে, আরও একটা গান শুনবো সেনমশায়ের। তা সেনমশাইকে বলতে হয় না কাউকেই। তিনি ভক্তির অতিশয্যে গেয়ে গেয়ে বিভোর হয়ে ওঠেন। দূর দূর থেকে লোকে গান শুনে ভিড় জমাতে আসে। আর শুধু লোকই নয়, ভিখিরিদের ভিড়ও জমে ওঠে। তারা প্রসাদ পায়, ভিক্ষেও পায়। পূজরি বামুনরা সিধে পায়, দক্ষিণে পায়। আবার কবে মহারাজ আসবেন কে বলতে পারে। তা সেই কালীঘাট তো আর এখন নেই। এখন ফিরিঙ্গি কোম্পানির আসার পর থেকে যাত্রী বেড়েছে বটে, আগে চেয়ে আয়ও ভালো হচ্ছে। কিন্তু যেরকম দুটো লড়াই হয়ে গেল, তারপর আর কি কারোর বিশ্বাস থাকে? সারা কলকাতাটা তো একেবারে আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। আগুনটা আরেকটু দক্ষিণ ঘেঁষে লাগলেই একেবারে মায়ের মন্দিরে আঁচ লাগত। তারা বললে, সেবার মাই বাঁচিয়ে দিয়েছেন মহারাজ। একজন বললে, এবারেও অনেক কাণ্ড বাধ্য মহারাজ। লড়াই করতে করতে নবাবের ফৌজ একেবারে ওই ডাকুড়ে পর্যন্ত হটে গিয়েছিল। মহারাজ জিজ্ঞেস করলেন, তারপর? তারপর এই মাই আমাদের বাঁচিয়ে দিলেন। আমরা সব হালদারেরা মিলে মা মা বলে ব্রাহিম বরে ডাকতে লাগলাম। বললাম, মা, এবার তুমি ঠেকাও তোমার ছেলেদের। তা মা আর থাকতে পারলেন না। আমাদের ডাক শুনে মায়ের ত্রিনয়ন দিয়ে আগুন ঠিকরে বেরোতে লাগলো। একজন ভক্ত বললে, তা তো বেরোবেই, ওই দুটোই তো জবন। ওই কোম্পানির ফিরিঙ্গিরাও জবন আর ওই নবাবও জবন। তা দুটো দলের একটাও হিন্দু হলে তবু কথা ছিল। তা কদিনই মহা ধুমধামেই কাটছিল মহারাজের। ছোটমশাই কিন্তু ছটফট করছিল প্রথম থেকেই। বহুদিন পর এইবার সবাই একসঙ্গে কালীক্ষেত্রে এসেছেন। রায়গুণাকর রামপ্রসাদের গান শোনেন আর বলেন, মা মা। গোপালবাবু বললে, এবার প্রসাদের সন্দেশে চিনির ভাগটা বেশি মহারাজ। মহারাজ বললেন, কি করে বুঝলে? গোপালবাবু বললেন,
দেখছেন না পিঁপড়েগুলো সেইবার কত মোটা ছিল, এইবার কত রোগা হয়ে গেছে। তা চিনি বেশি থাকলে কি পিঁপড়েরা রোগা হয়ে যায়? গোপালবাবু বললে, তা রোগা হবে না? আপনি গুড় খাওয়া পিঁপড়ের সঙ্গে ছানা খাওয়া পিঁপড়ের লড়াই লাগিয়ে দিন, দেখবেন গুড় খাওয়া পিঁপড়ে হেরে যাবে, ওদের তাকত কম। রায়গুণাকরও শুনছিলেন, বললেন, গোপালবাবু যেমন কথা। গোপালবাবু বললে, আমারও তো মহারাজ প্রথমে বিশ্বাস হতো না। আমার নিজের বাড়িতে পিঁপড়েগুলো আগে খুব মোটা মোটা ছিল, খুব কামড়াতো। আমি তখন রাবড়ি খেতাম, ছানা খেতাম, দুধ খেতাম। মহারাজ হাসছিলেন, জিজ্ঞেস করলেন, তারপর? গোপালবাবু বললে, তারপর আপনি যখন আমার জমি দখল করে নিলেন, মাসোহারা কমিয়ে দিলেন, তখন হঠাৎ দেখি পিঁপড়েগুলো রোগা হয়ে গেছে সব। কেন? তোমার মাসোহারা কমানোতে পিঁপড়েগুলো রোগা হয়ে গেল কি করে? আগে গুড় খেয়ে খেয়ে। তখন তো মহারাজ আমার রাবড়ি খাবার পয়সা নেই, গাই গরু সব বেচে দিতে হলো, তাই শুধু গুড় খাই। ঘরে গুড়ের নাগরি ছিল, সেই নাগরির গুড় খেয়ে খেয়ে পিঁপড়েগুলো সব রোগা হয়ে গেল। মহারাজ বললেন, তা তুমি নিজে না রোগা হয়ে পিঁপড়েগুলো রোগা হলো কেন? গোপালবাবু বললেন, আগে পিঁপড়ের জান আর আমার জান, আমি পিঁপড়ে হলে আমিই রোগা হয়ে যেতুম। কালীকৃষ্ণ সিংহমশাই বললেন, মহারাজ, গোপালবাবু কি বললে বুঝতে পারলেন তো? মহারাজ বললেন, গোপালবাবু, তোমার জমির বন্দোবস্ত করে দিলে আবার দুধ ঘি খাবে তো, নাকি কেবলই নেশা ভাঙ করবে? নেশা ভাঙ করতে গেলেও তো দুধ ঘি লাগে মহারাজ, দুধ ঘি না হলে কি নেশা জমে? রায়গুণাকর বললেন, নেশা ভাঙ কেন করেন গোপালবাবু, ওতে কি ফায়দা? গোপালবাবু বললে, সে আপনি বুঝবেন না রায়গুণাকর, আপনি তো কাব্য সরস্বতীর পায়ে মাথা মুড়িয়ে বসে আছেন, আপনার ওসবের দরকার নেই। কিন্তু একবার ভাবুন তো আমার কথা, আমার পেশার কথা। আমার দুঃখ থাকতে নেই, আমার অসুখ বিসুখ থাকতে নেই, আমার চোখে জলও থাকতে নেই। আমার চোখে যদি কোনোদিন মহারাজ জল দেখতে পান, তাহলে আমার চাকরি গেল। ভাবতে পারেন, আমার ছেলেটা যেদিন মারা গেল, সেদিনও আমার মহারাজের সভায় এসে নিয়মমাফিক হাসতে হয়েছে, নিয়মমাফিক মহারাজার দুর্ভাবনা ভোলাতে হয়েছে। আমার ছেলের মৃত্যুর খবর কেউই জানতে পারেনি 2 দিন। আমি বউকেও কাঁদতে বারণ করে এসেছিলাম রায়গুণাকর, পাছে মহারাজের কানে গেলে মহারাজা কষ্ট পান। মহারাজ বললেন, সেজন্যই তো তোমাকে এত ভালোবাসি গোপালবাবু। তোমার ছেলের মৃত্যুর খবর সেদিনই আমার কানে এসেছিল, কিন্তু আমি তোমায় বলিনি। আপনি আগেই জানতেন? গোপালবাবু মহারাজের কথা শুনে অবাক হয়ে গেল। সাধে কি আর তোমার চাকরি রয়েছে গোপালবাবু? আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি, তুমি জানতেও পারোনি। তোমার জমি কেড়ে নিয়ে দেখেছি, তোমার মাইনে কমিয়ে দিয়েও দেখেছি। মানুষকে কি আর সহজে চেনা যায়? সীতাকে কি বাল্মীকি অত সহজে ছেড়েছিলেন? তাকে অনেক পরীক্ষার মধ্যে ফেলে তবে তাকে সতী করে তুলেছিলেন। বাচস্পতি মশাইকেও তো তোমার মতো পরীক্ষা করে তবে তাকে সভাপতি করেছিলাম। এই ভারতচন্দ্রকে অনেক পরীক্ষা করে তবেই রায়গুণাকর করেছি। আর তাই যদি না করব, তো এতদিন এই রাজত্বে রাজ্য চালাচ্ছি কি করে? তা কদিন ধরেই এরকম আসর বসত, ছোটমশাইয়ের সঙ্গে থাকতো, সবাই হাসতো, গল্প করত। মহারাজ কৃষ্ণচন্দ্রের এটাই ছিল নিয়ম। বাইরের কেউই বুঝতে পারত না মহারাজের মনের মধ্যে কী ঝড় চলছে। একদিন ডেকে বললেন, কি হলো, অত মুখ ভার করে থাকেন কেন ছোটমশাই? ছোটমশাই আর থাকতে পারছিলেন না। কদিন ধরেই দেখছিলেন মহারাজ হাসি রসিকতা নিয়েই ব্যস্ত, অথচ চন্দননগর দখল করে ক্লাইভ সাহেবের ফিরে আসার কথাও শোনা হয়ে গেছে। প্রথম দিকে মহারাজের ভয় হয়েছিল হয়তো নবাব আবার ফৌজ নিয়ে ক্লাইভের সঙ্গে লড়াই করতে আসবে, কিন্তু কিছুই হলো না। কলকাতা থেকে কিছু লোক পালিয়ে গিয়েছিল গঙ্গার ওপারে, কিছু লোক কালীঘাটের মন্দিরের আশেপাশে এসে উঠেছিল, আর কয়েকদিনের মধ্যেই কালীঘাটে লোকজনের ভিড় বেড়ে গেল। হালদারদের আয় বেড়ে গেল, ভিখিরিদের তবিল ফুলে উঠল। মহারাজ আবার বললেন,
আমি নবদ্বীপের মহারাজ ছোটমশাই, কিন্তু জানেন কি, আমি আমার নিজের স্ত্রীকেও সাহায্য করতে পারিনি, নিজের স্ত্রীকে বশে আনতে পারিনি। ছোটমশাই কথাটা শুনে অবাক হয়ে গেল। হ্যাঁ ছোটমশাই, তবে গল্পটা শুনুন। কেউ জানে না, আপনাকেই বলি। আপনি তো জানেন আমি দ্বিতীয়বার বিবাহ করেছি। এই যার পানি গ্রহণ করেছি সে উচ্চকুলের মেয়ে। আমার সঙ্গে সেই কন্যার বিবাহ দিতে ইচ্ছে ছিল না আমার শ্বশুরের, কিন্তু আমার অর্থ, প্রতিভা, প্রতিপত্তি দেখে লোভ সম্বরণ না করতে পেরে দিয়েছে। আমি ফুলশয্যার রাত্রে আমার বউকে জিজ্ঞেস করলাম, কেমন লাগছে বলো, আমার সঙ্গে বিয়ে না হলে কি এরকম রূপোর খাটে শুতে পারতে? তা শুনে আমার গৃহিণী কি বলল জানেন? বললে, আর কয়েকশো বিঘে দূরে বিয়ে হলে আমি সোনার খাটে শুতে পারতাম। এই বলে মহারাজ হো হো করে হাসতে লাগলেন। তার মানে নবাব সিরাজ উদ্দৌলার সঙ্গে শুলে সোনার খাটে শুতে পারত, এইটাই বলতে চাইলে আর কি। তা উত্তরটা শুনে প্রথমে একটু কষ্ট হয়েছিল বই কি। সেই রাত্রে ভালো করে ঘুমও হলো না। ভাবলাম, সারা বাংলাদেশের মহারাজ হয়েও আমি আমার সহধর্মিণীকে সুখী করতে পারিনি। আমার কিসের অহংকার, আমার কিসের গর্ব? তারপর তারপর কি করলেন? তারপর আর কি করব? স্ত্রীর সামনে হাসি মুখে অপমানটা হজম করে নিলাম, কিন্তু মনের মধ্যে খচখচ করে কাঁটা বিঁধতে লাগলো। আমার এত অগাধ সম্পত্তিও আমার গৃহিণীকে আকর্ষণ করতে পারলে না। মনে হতে লাগলো, তাহলে আমার এই সিংহাসনও তো আমার গৃহিণীর কাছে তুচ্ছ। তা সকালবেলা ঘুম থেকে উঠেও মনের অশান্তি ঘুচল না। ডেকে পাঠালুম গোপাল ভাঁড়কে। ভাবলাম, ওকেই পরখ করে দেখি। ওর বন্দোবস্তি সমস্ত জমি কেড়ে নিলুম, ওর মাসোহারা কমিয়ে দিলাম। আর ওর একমাত্র ছেলে একদিন মারা গেল, আমার কানে সে খবরও এলো। ওকে আমি কিছুই বললুম না, কিন্তু তখনও দেখলাম ও সেরকমই হেসে কথা কইতে লাগলো। খুনাখড়াও নিজের ছেলের মৃত্যুর খবরটা বললে না। রোজ যেমন হেসে ভাড়ামি করে যায়, সেদিনও তাই করে গেল। ভাবলাম, গোপালবাবু সত্যিই মহাপুরুষ। দুঃখ তো এই সংসারে আছেই ছোটমশায়, কিন্তু সেই দুঃখকে এড়িয়ে গিয়ে যে তার ঊর্ধ্বে উঠতে পারে, যে শ্মশানে বসে জীবনের জয়গান গাইতে পারে, তাকেই তো লোকে বলে গোপাল ভাঁড়। লোকে গোপালবাবুকে ভাঁড় বলেই জানে, ভাঁড় বলেই চিরকাল জানবেও। কিন্তু আমি জানি ও মহাপুরুষ। ওই বাচস্পতি মিশ্র, রায়গুণাকর, ওদের মতোই গোপালবাবু একজন সিদ্ধ মহাপুরুষ। তারপর তারপর তো আজ শুনলেনি, রামপ্রসাদ সেনমশাইকে ডেকে তাই আজ এমন করে গান শুনছি। হা হুতাশ করে লাভ কি? নবাবের হা হুতাশ নেই? আপনার সহধর্মিণীকে নিয়ে নবাব যে চেহেল সুতুনে তুলেছেন, কি ভাবছেন নবাব কি সুখী? নইলে রামপ্রসাদের গান শুনতে নবাব কখনো আমার বজরায় আসে? আর ওই যে ক্লাইভ, ওই ফিরিঙ্গি বেটার কথাই ধরুন না কেন, নিজের দেশে বউ ছেলে মেয়ে ফেলে রেখে এইখানে এই বন জঙ্গল মশামাছির মধ্যে পড়ে আছে। তা পড়ে আছে কেন? আপনি কি ভাবছেন লড়াই করে বাংলাদেশ লুট করবার জন্য? তা নাও হতে পারে। হয়তো আপনার আমার মতো ওর মনেরও কোনো জ্বালা আছে, আপনার আমার মতো কোনো যন্ত্রণা আছে। লোকে যাই বলুক, কিন্তু আমি বুঝতে পারি আমাদের মতো ব্যাটার মনে কিছু কাঁটা বিঁধেছে। নইলে এইরকম করে ওই কয়টা মাত্র সেপাই নিয়ে নবাবের সঙ্গে কেউ লড়াই করতে পারে? কেউ কেউ বলবে হয়তো দৈব ক্ষমতা, কিন্তু আমি বলবো ওটা জ্বালা যন্ত্রণা। ওইটাই হলো দৈব ক্ষমতা। আর ওই দৈব ক্ষমতাটাই মানুষকে মহামানুষ করে। ওইটা কাউকে করে বীর, কাউকে করে কবি, আবার কাউকে করে ভাঁড়। ওরা সবাই মহাপুরুষ। আমি নিজে মহাপুরুষ নই, কিন্তু মহাপুরুষ আমি চিনতে পারি। মহাপুরুষদের চিনতে পারাটাও একটা ক্ষমতা, আর আমার সেই ক্ষমতা আছে ছোটমশাই। আমার তো অন্য কোনো গুণ নেই, আমার শুধু টাকা আছে। তাই আমি ওই টাকা দিয়ে মহাপুরুষ পুষেছি। ওই রায়গুণাকরকেও যেমন পুষেছি, তেমনি আবার গোপাল ভাঁড়কেও পুষেছি।
উপায় থাকলে আমি ওই ক্লাইভটাকেও পুষতুম। ও একটা মহাপুরুষ। ছোটমশাই এতক্ষণ চুপ করে সব শুনছিল। খানিক্ষণ থেমে বললে, তাহলে আমি কি করব বলুন? আমি অনেক দিন হাতিয়ারগড় ছেড়ে রয়েছি। আমার বড় গৃহিণী একলা আছেন, তিনিও তো চিন্তিত হয়ে আছেন। মহারাজ বললেন, আর কিছুদিন সবুর করুন ছোটমশাই। আমি এইবার এসেছি ক্লাইভের সঙ্গে দেখা করতে, সে তো আপনি জানেন। লোকের কাছে শুধু বলেছি কালীঘাটে মাকে দর্শন করতে এসেছি, কিন্তু ঠিক তা তো নয়। ছোটমশাই বললে, কিন্তু আর কতদিন থাকবো এখানে? মহারাজ বললেন, আরে আপনার জন্যই তো আমি এখানে রয়েছি। ক্লাইভ সাহেব রয়েছে হুগলিতে ছাউনি করে। ওইদিকে আবার দুর্লভ রামও পলাশির মাঠে সেপাই সামন্ত নিয়ে ঘাঁটি আগলে বসে আছে। তাহলে আমি হুগলি যেতেই পারতুম, কিন্তু সেখানে আমি গিয়ে ক্লাইভ সাহেবের সঙ্গে দেখা করলে আবার নবাবের চরের নজরে পড়ব, সেই ভয়েই যাচ্ছি না। শুনছি নাকি আজকালের মধ্যেই সাহেব ছাউনি তুলে নিয়ে পেরিন সাহেবের বাগানে আসবে। পেরিন সাহেবের বাগানে কেন? মহারাজ বললেন, তা বুঝি জানেন না? ওখানে যে আবার সাহেব একটা এদেশি মেয়ে মানুষ পুষেছে। সে তো শুনেছিলাম, সেই পাগলাটার বউ, ওই যেই পাগলাটা ছড়া লেখে। মহারাজ বললেন, ব্যাটারা গরু শুয়োর খায় তো, তাই ব্যাটাদের গায়ে খুব গরম। মেয়ে মানুষ না থাকলে ওরা আবার রাত কাটাতে পারে না। ছোটমশাই বললে, তাই বলে পরের বউ নিয়ে থাকাটা কি ভালো মহারাজ? আরে মেয়েটাও যে খারাপ জাতের, সে স্বামীর কাছে যাবেই না, স্বামীকে দেখতেই পারে না, স্বামীর নাম পর্যন্ত শুনতে পারে না। এ কী রকমের স্বভাব! আগে লোকটা যে বাউন্ডুলে, অমন স্বামীটার সঙ্গে থাকেই বা কী করে? মহারাজ বললেন, সে যাগে, ওসব নিয়ে আমাদের দরকারটাই বা কী? যার যার স্বভাব নিয়ে লোকে পৃথিবীতে আসে। লোকটা জ্বালা যন্ত্রণা আছে, ওই নিয়েই ভুলে থাকতে চাইছে। আসলে কি জানেন, দুরকম তন্ত্র সাধক আছে পৃথিবীতে, একরকম বীরাচারী আর একরকম পশাচারী। ক্লাইভ সাহেব হলো পশাচারী সাধক। তারপর বললেন, আর এই দেখুন না আমাদের সেন মশাইকে, সেই যে নাট মন্দিরে গিয়ে গান গাওয়া ধরেছে আর ছাড়ছে না। আসলে যে যাতে আনন্দ পায়। হঠাৎ হালদার বাড়ির এক পান্ডা ঘরে ঢুকল। কি খবর হালদার মশাই? একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে। মহারাজ বুঝতে পারলেন, বললেন, ছোটমশাই, এবার আপনি একটু ওই ঘরে গিয়ে বসুন। ছোটমশাই উঠে যেতেই শশী ঘরে এলো। মহারাজ বললেন, কি খবর শশী? খবর সবই নিয়ে এসেছি মহারাজ। আগে মুর্শিদাবাদের খবর বলো। সেই মরিয়ম বেগমের খবর কিছু আছে? তারই খবর এনেছি মহারাজ। বেগম সাহেবা নবাবকে একেবারে হাতের মুঠোয় করে ফেলেছে মহারাজ। আমি তো আরও অনেক খবর আনতেই পারতাম, কিন্তু বেগম সাহেবা কান্তকে আমার সঙ্গে কথা বলতে বারণ করে দিয়েছে। কেন? আমাকে কেবলই সন্দেহ করছে, বলছে ওর সঙ্গে কথা বলো না। আমি প্রথম প্রথম তার কাছ থেকেই সব খবর আদায় করতুম। বলতুম আমি গরিব লোক, ফৌজের দল থেকে নাম কাটা গেলে উপোস করে মরব, এই বলে খুব পটিয়েও ছিলুম। কিন্তু তারপর আর কথা বলতো না আমার সঙ্গে, তাই এখন অন্য পথ ধরেছি। কি পথ? এখন ফকি সেজে মুর্শিদাবাদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। আর সারাফত আলী বলে এক খুশবু তেলওয়ালা আছে, তার একটা চাকর আছে, তার নাম বাদশা। সেই বাদশার সঙ্গে থাকি আর খবর আদায় করি। খুশবু তেলওয়ালা আমাকে খেতে দেয়, সেই আমাকে মরিয়ম বেগমের খবর দিলে। কি খবর? বললে মরিয়ম বেগম সাহেবাকে খুন করবার চেষ্টা করছে ওরা। কারা? ওই উমিচাঁদ, নন্দকুমার আর ক্লাইভ সাহেবের মুন্সি নবকৃষ্ণ। ওদের সবাইকে যখন মরিয়ম বেগম সাহেবা ধরে নিয়ে গিয়েছিল, তখন ওইখানে একজন লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনে ফেলেছিল। মহারাজ সব শুনলেন মন দিয়ে। তারপর জিজ্ঞেস করলেন, আর এদিকের খবর কি হুগলির? আগে ওদিককার ছাউনি উঠিয়ে দিয়ে ক্লাইভ সাহেবেরা কলকাতায় আসছে। আসছে? হ্যাঁ, সিপাহীরা একদল তাঁবুর খুঁটি খুলেছে দেখে এলুম। দেখে আমি আর দাঁড়াইনি সেইখানে, সোজা চলে এসেছি। মহারাজ জিজ্ঞেস করলেন,
ঠিক জানো তো? আগে হ্যাঁ মহারাজ, ঠিক জানি। মহারাজ বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, মুর্শিদাবাদে গিয়ে কত দূর কী হলো খবর পাঠিও। শশী চলে যেতেই মহারাজ ছোট মশাইকে ডেকে পাঠালেন। বললেন, চলুন ছোট মশাই, এইবার যা হোক একটা কিছু হেস্তনেস্ত হয়ে যাবে। ক্লাইভ সাহেব কলকাতায় চলে এসেছে। ছোট মশাই তবু সন্দেহ গেল না। বললে, খবর পেয়ে গেছেন? কে খবর দিলে? আমার লোক আছে ছোট মশাই, তার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম এখানে। এবার চলুন। আমিও যাব? হ্যাঁ, আপনিও থাকবেন আমার সঙ্গে। আপনি সব কথা খুলে বলবেন। সেবার তো সব বলেছিলাম, কিন্তু হঠাৎ গোলাগুলি চলতে লাগলো আর আমি ভয়ে চলে গেলাম। কিন্তু আপনার সঙ্গে গেলে কিছু ভাববে না তো? মহারাজ বললেন, আমার রায়গুণাকর লিখেছে দেখেননি? বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। তা সে হতেই পারে কর্নেল ক্লাইভ, আমিও তো মহারাজা। দেখাই যাক না কি হয়। চলুন চলুন, তৈরি হয়ে নিন। পেরিন সাহেবের বাগানে এসে ক্লাইভ সাহেব খোঁজ নিয়েছে। দিদি রয়েছে সেখানে, দিদির বউ রয়েছে। মনটা ছটফট করছিল কয়েকদিন ধরে। দিদি? দুর্গার প্রাণটাও যেন হাঁফিয়ে উঠেছিল। দেখা নেই, সাক্ষাৎ নেই, কিছুই নেই। কেমন করে যে দিন কাটে। হরিচরণকেও যা নয় তাই বলে বকাঝকা করেছে। বলেছে, তোমার সাহেব কীরকম লোক বাছা, আমাদের বলে গেল কদিন পরেই আসবে, আর আজ 1 মাস হয়ে গেল, একবারও আসার নামগন্ধও নেই, আবার একটা খবর পর্যন্তও দেয় না। হরিচরণ বললে, যুদ্ধ করতে গেলে কি কিছু জ্ঞান থাকে দিদি? কোনো দিকেই খেয়াল থাকে না। তা খেয়াল যদি না থাকে তো আমাদের কথা দেওয়া কেন বাছা? তুমি বাপু আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসো, আমরা এখানে আর থাকবো না। আর ঠিক সেই দিনই দলবল নিয়ে সাহেব এসে হাজির। বললে, খুব রাগ করেছো তো আমার ওপর? দুর্গা বললে, তা রাগ করবো না? তোমার না হয় মাঘ ছেলে 7 সমুদ্রের পাড়ে রয়েছে, আমাদের জন্য তোমার ভেবে লাভ কি? আমরা তোমার কে বলো না যে আমাদের কথা তুমি ভাবতে যাবে? ক্লাইভ বললে, সে কি, আমি তোমাদের কথা ভাবছি না কে বললে? হঠাৎ ওই দিক থেকে হরিচরণ এসে খবর দিলে মহারাজ কৃষ্ণচন্দ্র এসেছে সাহেবের সঙ্গে দেখা করতে। সাহেব একটু অবাক হয়ে গেল। মহারাজ কৃষ্ণচন্দ্র? মহারাজ অব দ্য নদিয়া? অল রাইট, ডাকো তাকে, আমার ড্রয়িং রুমে বসাও। হরিচরণ বললে, সঙ্গে আরেকজন ভদ্রলোক রয়েছেন, তাকেও ডাকো, দুজনকেই বসাও, আমি যাচ্ছি দিদির সঙ্গে কথা বলে। এই বলে হরিচরণ চলে গেল। দুর্গা ক্লাইভ সাহেবের মুখের দিকে ভালো করে চেয়ে দেখলে আবার। যখন তার সঙ্গে কথা বলে তখন একরকম চেহারা, আবার যখন অন্য লোকের সঙ্গে কথা বলে তখন সে চেহারা একেবারে বদলে যায়। কিন্তু দুর্গা তো জানে না রাজনীতি কাকে বলে। তোমরা তো বেশ আছো দিদি, কোথা থেকে চাল ডাল তেল নুন ঘি আসছে কিছুই জানতে চাইছো না। তোমাদের নিজেদের বাড়িতেও তোমরা তার খবর রাখো না, খবর রাখে তোমাদের মেন ফোক। আমাদের দেশের আমার ওয়াইফ পেগিও তোমাদের সেই আসল আমিটার খবর রাখে না। এই যে আমি এখানে কত কষ্ট করে কোম্পানির এম্পায়ার তৈরি করতে চেষ্টা করছি, আমার সিলেক্ট কমিটিও তার কোনো খবর রাখে না। আর নবাবের বেগমরাই কি খবর রাখে নবাবের মনের কথার? যদি রাখতো তাহলে যে পৃথিবী চলতো না। তাই তোমাদের সামনে আমি হাসি, তোমাদের সঙ্গে আমি গল্প করি। নবাবরাও তাই বাইরে গান বাজনা ফুর্তি করে, শিকার করে, আর ভেতরে তারাও ঠিক আমার মতন। তারাও আমার মতো বাইরে একরকম আর ভেতরে আরেক রকম। তোমরা তো রাত্রে ঘুমো, আমি কতদিন দেখেছি তোমরা আরাম করে রাত্রে ঘুমোচ্ছ, কিন্তু আমি, তোমরা জানতেও পারোনি যে আমার ঘুম নেই রাত্রে। আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ঘুমিয়ে পড়বে। আর নবাব, গিয়ে দেখে এসো মুর্শিদাবাদের মতিঝিলে ঘুমের জন্য নবাবকে কত কসরত করতে হচ্ছে।
তা বেঙ্গলের মানুষ জানতেও পারছে না। এতক্ষণ আমরা শুনছিলাম বিমল মিত্রের লেখা বেগম মেরি বিশ্বাসের ধারাবাহিক পর্বের একটি পর্ব। খুব তাড়াতাড়ি আসছি আরেকটি নতুন পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক করুন। নমস্কার।